নৈহাটিতে ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযোগের তীর স্ত্রীর দিকে। ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযোগের তীর স্ত্রীর দিকেই। নৈহাটি পুরসভার 17 নম্বর ওয়ার্ডের শাস্ত্রীপাড়া বেলতলার ঘটনা। মৃতের নাম শিবশঙ্কর দে ওরফে প্রদীপ, বয়স 42। তিনি কাঠের ব্যবসায়ী ছিলেন। শনিবার বিকেলের দিকে নাকি ওই ব্যবসায়ী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলেই সূত্রের খবর। যদিও মৃতের পরিবার তা মানতে নারাজ। এমনকি ব্যবসায়ীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় তার পরিবার। মৃতের দোকানের এক কর্মচারী তার বাড়ি গিয়ে দেখেন খাটের পাশে মেঝেতে মালিকের দেহ পড়ে আছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2 বছর আগে পুত্র সমেত বিবাহ বিচ্ছিন্ন এক মহিলাকে বিয়ে করেন প্রদীপবাবু। বিয়ের পর থেকেই নানাবিধ কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। মৃত ব্যবসায়ীর দোকানের কর্মচারী বাবলু ঢালি বলেন, তিনি 16 বছর ধরে প্রদীপবাবুর কাঠের দোকানে কাজ করছেন। প্রতিদিনের মতো শনিবার সকালে প্রদীপবাবু দোকানে এসেছিলেন। বেলা 11:15 নাগাদ তার স্ত্রী ফোন করে 30,000 টাকা চায়, কিন্তু দোকান মালিক 10,000 টাকা দিতে রাজি ছিলেন। বাবলু আরও জানান, স্ত্রীর টাকা চাওয়া নিয়ে উভয়ের মধ্যে তীব্র কথা কাটাকাটিও হয়েছিল। বেলা 1:15 নাগাদ দোকান মালিক তাকে ফোন করে দোকান বন্ধ করে বাড়িতে খেতে যেতে বলেন। বাড়ি গিয়ে ফের 5টা নাগাদ তিনি দোকানে আসেন। কিছুক্ষণের মধ্যে মালিকের স্ত্রী ফোন করে বাড়িতে ডাকেন। তৎক্ষণাৎ তিনি বাড়িতে পৌঁছে দেখেন খাটের পাশে মেঝেতে শোয়া অবস্থায় রয়েছে তার মালিক। ঘরে সেদিন আরও একজন মহিলাকে তিনি বসে থাকতে দেখেন। আমি ওনার দোকানের একজন ওয়ার্কার, কাজ করি। আমি মিস্ত্রি প্রদীপ দে, শিবশঙ্কর দে, ওনার দোকানে আমি কাজ করি। আমার নাম বাবলু ঢালি। হ্যাঁ, আমি 16 বছর ওখানে কাজ করি এই দোকানে। 16 বছর। হ্যাঁ, ছেলে হিসাবে মানে ওনার এমন কোনো কোথায় খারাপ কোনো রেকর্ড নেই। ঘটনা ঘটেছে স্যার, কালকে সকালবেলা সে যেমন দোকান খুলে রেগুলার, উনি দোকান খুলে ধুয়ে মুছে সন্ধ্যা ঠাকুর পুজো দিয়েছে। দেওয়ার পর আমাকে একটা পার্টির বাড়িতে মাপ আনতে পাঠিয়েছে। আমি মাপ নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি কাজে হাত দিয়েছি। কাজে হাত দেওয়ার পরে ওদিক থেকে একটা ফোন এসছে। ওর মানে এর ওয়াইফ ফোন করেছে। ফোন করার পরে হঠাৎ করে বলছে আমার এখনই 30,000 টাকা লাগবে। কে বলছে? ওনার ওয়াইফ বলছে। ওয়াইফের নাম রুম্পা দাস। হ্যাঁ, 30,000 টাকা লাগবে। আর প্রতিদিন বলছে কী বলছো তুমি, আমি নিজে এখন খেতে পারছি না, আমার এখন মানে চলার মতো মিস্ত্রিতে টাকা দিতে পারছি না, কী করে 30,000 টাকা দেবো? বিয়ে হচ্ছে 2 বছর 2 মাসের মতন হয়েছে। বাচ্চা সন্তান সহ বিয়ে করেছে। হ্যাঁ, ডিভোর্সি। ওই মহিলাকে বিয়ে হয়েছিল ডিভোর্সি। ওই ছেলেকে নিয়ে হ্যাঁ বিয়ে করেছে, এবং বিয়েটাও করেছে চক্রান্ত করে, দাদাকে ফাঁসিয়ে অনেক কিছুই করে দোকানে বিয়ে। হ্যাঁ, তারপরে তো আমি আমাকে ফোন আসলো। ফোন আসার পরে বলছে যে আমি বলছি আমার কাছে এত টাকা নেই, আমি তোমাকে 10,000 টাকা দিতে পারি। ভালোভাবে প্রদীপ এটা বলেছে, আমি 10,000 টাকা দিতে পারি। বলছে 10,000 টাকা, তো 30,000 টাকা এখন দিবি কিনা বল, নাহলে তোর পায়ে পাড়া দিয়ে আমি গলায় পাড়া দিয়ে আমি টাকা বের করে নিব। আমার সামনে ঘটনা ঘটেছে। এতে ভিতরে আমাদের একটা কাকু আছে, ইলেকট্রিক কাকু, উনি চলে আসছে। ইনারা বলেন হ্যাঁ, এটা ঘটেছে 11:15 নাগাদ এই ঘটনা। 11:15 নাগাদ এই ঘটনা। তারপরে তো উনি করলো কি, আমি বলছি আমি তোর দোকানে এখনই আসছি, আমি তোকে কীভাবে টাকা দেওয়া করছি সেটা আমি বুঝে নেবো। হ্যাঁ, বলছে তোমার আসতে হবে না দোকানে। দোকানে তো ওনার মান সম্মানের খুব ছিল, তখন আসলে একটা ঝামেলা করবে। বলছে তোমার আসতে হবে না, আমি চলে যাচ্ছি তোমার বাড়িতে। মুখের ভাষা খুব খারাপ, মানে বসার ধারে কাছে থাকা। তারপরে চলে গেছে স্যার, আমি বলছি চলে গেছে। চলে যাওয়ার পরে আমাকে 1:15 নাগাদ ফোন করেছে যে দাদা আপনি খেতে চলে যান, আমার আসতে দেরি হবে, আপনি খেয়ে দোকানটা বন্ধ করে খেতে চলে যান, খেয়ে আসুন দোকানে, আমার যাইতে দেরি হবে। আমি রেগুলার যেভাবে যাই সেভাবে খেয়ে আবার দোকানে এসে কাজ শুরু করেছি। ঠিক 5:20 সময় আমাকে আমার আর একটা মিস্ত্রি আছে বিশ্ব, ও ফোন করেছে, কাজ হয়ে গেছে তোমার। আমি তো রাত্র অবধি কাজ করবো, তাই তুমি চলে যাও বাড়িতে। হ্যাঁ, এতে ভিতরে ওর ফোন কাটার সাথে সাথে ওর বউর ফোন আসছে। বাবলুদা আপনি কোথায়? তুমি দোকানে কাজ করছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। প্রদীপ গলায় ধরে দিয়েছি। আমি বলি কী আসছে ব্যাপার, প্রদীপ গলায় ধরে দিয়েছে, আমার সাথে কথা বলছে। আমি মানে মুহূর্তের ভিতরে সাইকেল নিয়ে মুহূর্তের ভিতরে চলে গেলাম। গিয়ে দেখলাম খাটের সাইডে লাশটা ফেলা, মানে বডিটা ফেলানো খাটের সাইডে নিচে, মানে পাশে কোনো দড়ি কিছু নেই, পাখার সাথে কিছু নেই, কোনো দড়ি নেই। দরজা খোলা, ওনারা বসে 2জন মহিলা বসা, 2জন, 2 সারি 2জন, মাথার কাছে আরেকজন ওনার বান্ধবী না গেছিলাম, চিনি না তাকে। আমি চিনি না, আমি জানি না সেটা ওনার বাড়িতে আসতো কিনা আমি জানি না। আমি তাকে দেখিনি, না দেখিনি। হ্যাঁ, তারপরে বডিটাকে পড়ে গেছে। এখন আমি কি করবো, আমি তো একা মানুষ ওখানে, আর 2 মহিলা। না কিছু ঝুলন্ত, আর কিছু। আমি 16 বছর ধরে কাজ করি এখানে। ঘটনা নিয়ে মৃতের ভাগ্নি তিয়াশা মোদির অভিযোগ, মামি বলেছে মামা নাকি গলায় ফাঁস লাগিয়েছে, কিন্তু মামার গলায় ফাঁস দেওয়ার কোনো চিহ্ন ছিল না। প্রতিবেশীরাও কিছুই জানতে পারেনি। তিয়াশার অভিযোগ, মামাকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। কালকে আমার মামা 5:41 আমরা যতদূর শুনেছি আমার মামা নাকি গলায় দড়ি দিয়েছে, যেটা ওনার ওয়াইফ বলেছিলেন
যে আমার মামা গলায় দড়ি দিয়েছে, কিন্তু আমরা যখন নিয়ে গেলাম ওই মামার বডির মধ্যে কোনো কিছু একটা দাগ নেই, গলায় কোনো তো দাগ নেই, না জিভ বেরিয়ে গেছে, না বাথরুম করে ফেলেছে, না কোনো লালা পড়েছে, না মানে ফ্যানের সাথে এতটা দূরত্ব যে কোনো টুল নেই, কিছু না। এদিকে উনি নাকি গলায় দড়ি দিয়েছেন। যখন নিয়ে গেলাম তখন উনি মারা গেছেন, ততক্ষণে উনি মারা গেছেন অলরেডি। এবার যখন পুলিশ টুলিশ সব এসছে, এনকোয়ারি হচ্ছে, তখন মানে সব সাজানো হচ্ছে, মানে আমাদের থেকে সব স্টেটমেন্ট নিচ্ছে, আমার থেকে, মায়ের থেকে, সবার থেকে স্টেটমেন্ট নিচ্ছে, ওনার ওয়াইফের থেকেও স্টেটমেন্ট নিচ্ছে। নেওয়ার পর কী করলো, ওনার ওয়াইফ ওখান থেকে বেরিয়ে গেল। ওনার ওয়াইফ ওখান থেকে বেরিয়ে গেছে, তখন এনারা সবাই ছুটে গেল ওদের কাছে, যে স্যারের কাছে, সুমন্ত বাবুর কাছে, যে এরমভাবে চলে গেল। তো এরমভাবে চলে যাওয়া, তা আপনি আটকালেন না? বলছে আমি কি করবো আটকে, উনি চলে গেছেন ওনার মতো, উনি যেতেই পারেন। তা ওনাকে যে যেতে দেওয়া হলো, যার বাড়িতে মৃত্যু হয়েছে, আজকে যদি আমার বাড়িতে মৃত্যুটা হতো, আমার মামার হোক, যারই হোক, মৃত্যুটা হতো, তাহলে কি সেখান থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হতো? আমি মনে করছি এটা আমার মামার প্ল্যানিং করে খুন করা হয়েছে, আর কিছু না। রুম্পা ওনার ওয়াইফ, রিম্পা ওনার ওয়াইফ, আর এর সঙ্গে ওনার ছেলেও আছে আমার যতদূর মনে হচ্ছে। একটা বান্ধবী ছিল। হ্যাঁ, আমি চিনি না, আমি তো ওদেরকে চিনি না। ওনারা দেখেছেন, ওনারা বসেছিলেন। আর সব থেকে বড় কথা, যদি কেউ মানে মারা যাবার সময় তার স্বামী ওখানে ঝুলছে, আর ওনার বান্ধবী ওই সময় কি করছিলেন? পুরো ফাঁকা বাড়িতে ওনার বান্ধবী কি করছিলেন, আর আমার মামার নিচে খাটে কি করে শোয়ালেন? একটা মেয়ের পক্ষে কখনো একটা ছেলে যখন হ্যাঙ্গিং হয় তাকে নামিয়ে নিচে শোয়ানো কখনো সম্ভব না। কোনো পাড়া প্রতিবেশী কেউ জানে না। আমার তো তাই মনে হচ্ছে, আমরা 100% শিওর মেরে দেওয়া হয়েছে। আমরা জাস্টিস চাইছি। আমার মামাকে যেভাবে ওরা হত্যা করেছে, 2 বছর ধরে মামির নামে কারাও না একটু, মামির নামে কমপ্লেন করার চেষ্টা করা হয়েছিল। কালকে 12:30 পর্যন্ত আমার দিদা, উনি হার্টের পেশেন্ট, আর্থারাইটিসের পেশেন্ট, হাঁটু খোঁয়া, ওনাকে নিয়ে আমরা 12:30 পর্যন্ত অফিসে বসেছিলাম, মানে পুলিশ স্টেশনে। ওনারা নেননি কিনা, ওখানে নিলে এফআইআরটা এখন নাকি সাজানো হবে না, ভুল কেস হয়ে যাবে, এটা বড়বাবু আমাদের বলেছেন। কিন্তু এই যে সুমন্ত বাবু নিজেকে ছড়িয়ে দিতে বললেন, ওখান থেকে চলে যেতে বললেন ওই মহিলাকে, তা ওই মহিলা আজকে যদি পালিয়ে যায়, কিছু হয়, তখন কি সেই মহিলাকে উনি ফিরিয়ে আনতে পারবেন? আশা করি পারবেন না। কালকে বড়বাবু আমাদের নিজে বললেন যে ডাক্তারের সাথে কথা, এই নিয়ে একটা ক্যাবাস হয়েছে আমাদের ওখানে, ডাক্তারের সাথে কথা বলেন, একটা ক্যাবাস হয়েছে। কি চাইছেন এখন? আমি চাইছি আমার মামার জাস্টিস, ন্যায্য বিচার হোক। আর এখানে একটা কথা, এই দেখুন, এখানে ডেথ সার্টিফিকেট যেটা লেখা আছে, সেখানে কজ অফ ডেথ হ্যাঙ্গিং লেখা আছে, যেটা পুলিশ নিজেই দেখেনি হ্যাঙ্গিং। সেখানে হ্যাঙ্গিং হিসেবে কি করে মানে দাবি করে আমি বুঝি না। ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব মৃতের পরিবার পরিজনরা।